এবারে নির্বাচন হবে দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। আজ ঢাকায় 8টি পথসভা বিএনপি চেয়ারম্যানের। মজলুম একটি দল 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে, আর ফেসিবাদ দেখতে চান না জনগণ। নির্বাচনী জনসভায় জামাত আমির সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠনের ঘোষণা। নির্বাচন সামনে রেখে ইচ্ছে মতো গাড়ি রিকুইজিশন পুলিশের। মালিককে না জানিয়ে স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ। আইন মেনেই করার দাবি ঠিক হয়নি ক্ষতিপূরণের অঙ্ক। 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরে শ্রমিক ধর্মঘট স্থগিত। রমজানে পণ্য খালাসের স্বার্থে এমন সিদ্ধান্ত। আন্দোলনকারী 17 কর্মচারীকে সাময়িক বরখাস্ত। এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিকে ভয় পায় না ইরান, সাফ জানালেন আর আব্বাস আরাকচি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে দাঁড়াবে না তেহরান। সকালের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। 71-90-এ তাদের ভূমিকা মনে করিয়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে। ঢাকা উত্তরের বিভিন্ন আসনে নির্বাচনী পথসভায় তিনি বলেন, দেশের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য। ক্ষমতায় গেলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পথে পথে পথসভা, উচ্ছ্বাসের শেষ নেই মানুষেরও। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসংযোগে ঢল নামে নেতাকর্মীদের। নিজ নির্বাচনী আসন ঢাকা 17-র ইসিবি চত্বরে পথসভায় তারেক রহমান পৌঁছতেই স্লোগানে স্লোগানে স্বাগত জানান নেতাকর্মীরা। বক্তব্যের শুরুতেই এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। বলেন, রাজধানী সহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে। দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ। এরপর তারেক রহমান যান ঢাকা 16 আসনের লাল মাঠের পথসভায়। ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারের কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করা না গেলে উন্নয়নের সুফল পাবে না জনগণ। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের ঢাকা 15 আসনের মিরপুর 10 নম্বরের আদর্শ স্কুল মাঠে পথসভায় যোগ দিয়ে এই এলাকার সমস্যার সমাধানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি হবে জনগণের ভাগ্য উন্নয়ন ও দেশ পুনর্গঠনের নির্বাচন। কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়, আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায়, সেই পরিকল্পনা গ্রহণ করেছি। এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। বিভাগীয় পর্যায়ে গণসংযোগ শেষে এবার রাজধানীতে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বিভিন্ন স্থানে পথসভায় ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। বললেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করবেন তাদের দেয়া অঙ্গীকারগুলো। মিরপুরের কয়েকটি পথসভায় অংশ শেষে রাজধানীতে আরও কয়েকটি পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। আর সেই খবর জানাবেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এদিন সন্ধ্যায় ঢাকা 14 আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে পথসভায় তারেক রহমান বলেন, নকল সিল বানাতে গিয়ে ধরা পড়ছে ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তাদের দলের লোকজন
নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমির আমির নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। রাতে শ্যামলীতে ঢাকা ১৩ আসনের নির্বাচনী সভায় ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বার্তা দেন তারেক রহমান। ১২ তারিখে নির্বাচনের পরে ১৩ তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। পরে তেজগাঁও শিল্পাঞ্চলের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে জোটের প্রার্থী সাইফুল হকের কোদাল মার্কার পক্ষে প্রচারণায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, আন্দোলনের পরে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার সঙ্গেও একযোগে কাজ করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এই এলাকায় কোদাল মার্কার আমাদের যে প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল বিগত আন্দোলন সংগ্রামের সময়, আমরা এই এলাকায় কোদাল মার্কা প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে দিয়েছি, যাতে কেউ ষড়যন্ত্র করে সেই নকল সিল দিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে। সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা, কারণ এইখানে কোদাল জেতা মানেই এখানে ধানের শীষ জেতা। রাতের শেষ নির্বাচনী প্রচারণায় তারেক রহমান যোগ দেন ঢাকা ১১ আসনের সাতারকুল এলাকায়। বলেন, শুধু ভোটাধিকার প্রয়োগ নয়, নির্বাচিত করতে হবে সঠিক ব্যক্তি ও দলকে। ১২ তারিখে শুধু যে ভোট দিতে হবে, ভোট দিলেই শুধু হবে না, সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে। সঠিক ব্যক্তিকে আমাদেরকে বুঝতে হবে কারা মানুষের বিপদের সময় তারা পাশে থাকে। আমাদের বুঝতে হবে কোন দল বিপদে আপদে মানুষের পাশে থাকে এবং কোন রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, এটিও আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। সোমবারও রাজধানীতে ৮টি পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই যুবকদের আগামী নির্বাচন হবে দেশ গড়ার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের, আর সে লক্ষ্যে ঢাকা উত্তর সিটির জনসভাগুলোতে নানা পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি সকলকে সজাগ থাকার আহ্বান জানালেন যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ৫ আগস্টের পর জালিমে পরিণত হয়েছে একটি পক্ষ, এমন অভিযোগ তুলে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ১৫.৫ বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য করছে। রাজধানীতে একাধিক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, আর ফ্যাসিবাদ দেখতে চায় না জনগণ, সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামাত। রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন ঢাকা ১১ আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। এ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম সভাপতির বক্তব্যে অভিযোগ করেন, একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে। আর ঢাকা ১৩ আসনে ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পুরানো রাজনৈতিক বন্দোবস্ত বিদায় করতেই এক হয়েছে দেশের মানুষ। বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। ৫ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত ৩০ বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল। আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়ে নিজেরাই ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামাত আমির। একটা দল তার মাঝে মধ্যে বলেন ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন, তাইলে যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন।
এদিকে সন্ধ্যায় রাজধানীর মিরপুরে কাফরুলে গণসংযোগে অংশ নেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না জানিয়ে সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করার কথা জানান তিনি। ফ্যাসিবাদী কায়দায় আর আমরা এই দেশ পরিচালিত হোক এটা চাচ্ছি না। চতুর্দিকে এখন একটা বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে, সেটি হচ্ছে পরিবর্তনের পক্ষে। জামাতে ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব। ক্ষমতায় এলে জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলেও কথা দেন ডাক্তার শফিকুর রহমান। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর 9 লাখের বেশি সদস্য। 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার সকালে তেজগাঁও সেনা ক্যাম্পের নেতৃত্বে ঢাকা 12 আসনে মহড়া চালায় বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার। নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা দেখছে না আইনশৃঙ্খলা বাহিনী, তবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ভোটারদেরকে বলবো যে আপনারা নির্বিঘ্নে কোনো ধরনের শঙ্কা ছাড়া ভোট কেন্দ্রে আসতে পারবেন। ভেন্যু অনুযায়ী ভাগ করে এবং ওয়ার্ড অনুযায়ী ভাগ করে আলাদা আলাদাভাবে 3-4 স্তরের স্ট্রাইকিং ফোর্স থাকবে। ঢাকা মহানগরীর 13টি সংসদীয় আসনের 2131টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত 1614টি, যা মোট কেন্দ্রের প্রায় 76%। এসব কেন্দ্রের ঝুঁকির কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে ব্যবস্থা। ঢাকা মহানগরীতে যে 2131টি ভোট কেন্দ্র রয়েছে সেগুলোকে দুটো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ন্যূনতম পক্ষে 4 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং সাধারণ যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে ন্যূনতম 3 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন বিভিন্ন বাহিনীর 9,70,000-এর বেশি সদস্য। পাশাপাশি কাজ করবেন 1050 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারে নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলেন। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। নদীবেষ্টিত বরিশাল বিভাগের 42টি উপজেলার মধ্যে 13টি দুর্গম হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সরকারি নথিতে 2838টি ভোট কেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 34টি কেন্দ্র বিদ্যুৎবিহীন, যদিও এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। পুরোদমে চলছে সিসি ক্যামেরা বসানোর কাজ। রোববার সকালে বরিশালের কাশীপুরের একটি ভোট কেন্দ্রে দেখা যায় এই দৃশ্য। দ্রুত সময়ে সকল কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপনে তড়িঘড়ি। নির্বাচন কমিশনের এমন উদ্যোগে খুশি ভোট গ্রহণকারীরাও, যদিও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন কেউ কেউ। নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে যতগুলো ঝুঁকিপূর্ণ আছে আপনার কেন্দ্র আছে ওগুলোতে আপনার 6টা করে ক্যামেরা দেওয়া হচ্ছে সিসি ক্যামেরা, আর হচ্ছে যেগুলোতে আপনার ঝুঁকিপূর্ণ কম ওগুলোতে আপনার 2টা করে ক্যামেরা দেওয়া হচ্ছে। বিগত কয়েকবার আমরা যখন ভোটের দায়িত্ব পালন করছি, এট ফার্স্ট আমি দেখতেছি এবারে নিরাপত্তাও অনেক বেশি কার্যকর। নির্বাচনটা আসলে একটা উৎসব মুখরই মনে হইতেছে, মানে এই বিগত দিনগুলোতে। আমরা চাই যে আমাদেরকে যেন সঠিকভাবে নিরাপত্তা দিয়ে আমরা যেন ডিউটি করতে পারি। দেশের সবচেয়ে বেশি নদীবেষ্টিত বিভাগ বরিশাল। বিভাগের এমন বেশ কয়েকটি উপজেলা রয়েছে যা মূল শহর থেকে একদম বিচ্ছিন্ন। যাতায়াতের ভরসা নৌপথ। আছে চরাঞ্চল সহ একেবারে দুর্গম উপজেলা। বিভাগে 2838টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ। বিভাগীয় প্রশাসনের তথ্যমতে এসব কেন্দ্রের অর্ধেকেরই বেশি ঝুঁকিপূর্ণ। মাত্র 239টি কেন্দ্রে আগে থেকে আছে সিসি ক্যামেরা, আর বিদ্যুৎ নেই 34টি কেন্দ্রে। আর বিভাগের 42টি উপজেলার 13টি দুর্গম। সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর আরও নজরদারি বাড়ানোর দাবি নির্বাচন পর্যবেক্ষক ও ভোটারদের। আমরা চাই একটা মাদকমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে যুব সমাজ থাকবে একদম নিরাপদ, যে সমাজে প্রত্যেকটা মানুষ
ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবে, যে সমাজে থাকবে না কোনো বৈষম্য। যেই বাংলাদেশে আমরা নারী পুরুষ সবাই সমানভাবে তাদের কাজে অংশগ্রহণ করতে পারবে, মানুষ যাতে নির্বিঘ্নে ভালো থাকতে পারে, ভালো খাইতে পারে, এইটাই আমরা আশাবাদী। যে যে দল করি বা যে যে প্রেক্ষাপট হোক না কেন, আমরা একটাই আমাদের পরিচয় থাকবে, আমরা বাঙালি। একটু ইতিবাচক আমরা পাচ্ছি যে সিসি ক্যামেরাগুলি আছে, নিরাপত্তা বাহিনী বলতেছে তাদের বেশ একটা ইতিবাচক তারা এটাকে নিছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে কতটুকু সেটি হবে এবং নির্বাচনের সাথে ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাপারটাও খুব সতর্ক থাকতে হবে। তবে ভৌগোলিক চিত্রে বরিশাল বিভাগকে ভাগ করা হয়েছে কয়েকটি নিরাপত্তা স্তরে। ভোলা, পটুয়াখালী ও বরগুনার উপকূলীয় আসনগুলোতে নৌবাহিনী ও কোস্টগার্ডের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও সশস্ত্র বাহিনী মোতায়েন হয়েছে সর্বত্র। দুর্গম আসনগুলোতে ব্যবহার হবে ড্রোন। নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ এসেছে একটি বিশেষ হেলিকপ্টারও। ফার্স্ট লেয়ারে পুলিশ, আনসার, ক্ষেত্রবিশেষ বিজিবি, ক্ষেত্রবিশেষ কোস্টগার্ড, নেভি এবং সশস্ত্র সেনাবাহিনী থাকবে। আর স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পেট্রোল থাকবে। আমরা শতভাগ আমাদের সমাজ ভোটারদের বলতে পারি যে আপনারা নির্বিঘ্নে আসুন, ভোটার থেকে প্রয়োগ করুন। বরিশাল বিভাগের 6 জেলায় 21টি সংসদীয় আসন, মোট ভোটার 22,84,978 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যানবাহন রিকুইজিশন করছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। যানবাহন মালিকদের অভিযোগ, তাদের সঙ্গে কথা না বলেই রাস্তায় গাড়ি আটকে জোর করে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, রিকুইজিশন করলে ক্ষতিপূরণের বিধান থাকলেও কোনো আলোচনা করা হয়নি। আর ট্রাফিক বিভাগ বলছে, আইন মেনেই করা হচ্ছে রিকুইজিশন, তবে গাড়ির ক্ষতিপূরণের অঙ্ক এখনও ঠিক হয়নি। মাসুদুর রহমানের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ইতোমধ্যেই প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। এত পরিমাণ সদস্যের চলাফেরায় তাই নিজস্ব গাড়ির বাইরে সরকারি ও বেসরকারি গাড়ি রিকুইজিশনের জন্য ডিএমপি ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেয় ইসি। তবে নির্বাচনের 4 দিনের ছুটিতে অনেক সরকারি গাড়ি অব্যবহৃত থাকবে। অভিযোগ উঠেছে, সেগুলো না করে ব্যক্তিগত গাড়ি করা হচ্ছে রিকুইজিশন। পড়ি কিনা এরকম একটা ভয় আসছে, কাজ করতেছে। আমার একটা প্রাইভেট গাড়ি, আমি যদি এটা রিকুইজিশনে পড়ি, কাগজপত্র সব জব্দ রাখছে। এখন একটা টাইমিং দিয়ে দিচ্ছে, 10 তারিখে এটা চলে যেতে হবে মুন্সিগঞ্জ। একই চিত্র গণপরিবহনের ক্ষেত্রেও। রাজধানীর আজিমপুর থেকে গাজীপুর গ্রামে ভিআইপি পরিবহনের এই মালিকের 2টি গাড়ি করা হয়েছে রিকুইজিশন। তার অভিযোগ, তাকে জানানোর প্রয়োজন মনে করেনি ট্রাফিক পুলিশ। রাস্তায় আটকে ধরিয়ে দেওয়া হয়েছে স্লিপ। আমার এটার ক্ষতিপূরণটা দিবে কে? এটাই আমার দরকার, না হলে আমার পেটে লাথি পড়বার অবস্থা, কারণ আমিও তো সংসার পরিবার নিয়ে চলি। ভিআইপির মতো আজিমপুর বাস স্ট্যান্ড থেকে চলাচল করা বেশিরভাগ পরিবহনেরই একই অবস্থা। তাদের অভিযোগ, মালিক তো দূরে, চালক ও তাদের সহকারীরাও জানেন না তারা খাবারের খরচটুকুও পাবেন কিনা। রানিং এর সিগন্যাল চাপায় তারা কাগজপত্র নিয়ে গেল, লাইসেন্স নিয়ে গেল, হ্যাঁ, আর একটা স্লিপ ধরাই দিয়েছে। এই স্লিপ অনুযায়ী মনে করে আমাদের রিকুইজিশন কাটতে হবে। রিকুইজিশনে গাড়ি যাবে, স্টাফের যে বেতন বা তাদের যে সংসার চালানোর যে খরচটা, এই ন্যূনতম খরচটাও সরকার আমাদের দিচ্ছে না। আমাদের যে গাড়িতে 3 জন লোক যে আসি, আমরা যেন একটু ভালোভাবে চলতে পারি, কারণ আমরা ভোট থেকে তো বঞ্চিত। সড়ক পরিবহন মালিক সমিতিও বলছে, অন্যান্যবার নির্বাচনের গাড়ি রিকুইজিশনের প্রয়োজন হলে সমিতির সাথে যোগাযোগ করা হয়, কিন্তু এবার কিছুই করা হয়নি। এবার এর ব্যর্থ হয়েছে। ব্যর্থ, কোনো রেসপন্স কাউকে জানানো হয় নাই, কোনো বিষয়ে আলাপ করা হয়নি। পরবর্তীতে আমরা পুলিশের সাথে যোগাযোগ করে পরবর্তীতে নির্বাচন কমিশনের সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমরা ব্যর্থ হয়ে পরবর্তী চিঠি দিই। তাতেও আমরা কিন্তু কোনো লিখিত জবাব বা কোনো রেসপন্স পাইনি। তবে ডিএমপির দাবি, ঢালাওভাবে ব্যক্তিগত গাড়ি রিকুইজিশন করা হয়নি, সরকারি গাড়িও করা হয়েছে। রিকুইজিশনের ক্ষেত্রে বর্তমানে যেটা প্রচলিত নিয়ম আছে, সেই প্রচলিত নিয়ম অনুযায়ী আপনি কোথাও অঙ্কটা বলা নেই, কিন্তু আমরা সবাইকে বলেছি যে আমরা সমস্ত হিসাব রাখছি। আমরা আপ্রাণ চেষ্টা করব প্রত্যেকটা রিকুইজিশন গাড়ির মালিককে কিছু টাকা পৌঁছে দেওয়ার। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই কাঠামো তৈরি না করে গাড়ি রিকুইজিশন করা ঠিক হয়নি। এসব গাড়িগুলো যাতে ঠিকমতো ক্ষতিপূরণ পায়, সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। রিকুইজিশন একটা আতঙ্ক হয়ে গিয়েছে, অথচ এটা হওয়ার উচিত ছিল একটা স্ট্যান্ডার্ড একটা সিস্টেমের মাধ্যমে, যে মানুষ কোন জায়গাতে কত দিনের জন্য এবং ভাড়াটা কত পাবে মালিক, এবং চালকের জন্য কি কি ফিক্সড রয়েছে, তার হচ্ছে যে খরচটা কীভাবে দিবে সেটা নির্ধারণ করা।
পাশাপাশি ভবিষ্যতে রিকুইজিশনে যানবাহন মালিক তাদের উৎসাহী করতে ক্ষতিপূরণের টাকা বৃদ্ধিরও পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। তলানিতে নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। নীতি সুধার অপরিবর্তিত রেখেই মুদ্রানীতি ঘোষণা করছে কেন্দ্রীয় ব্যাংক। বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ। বৈষম্য দূর করতে নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীতে সেমিনারে নারীর নিরাপত্তার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে নারী শিশুর স্বাস্থ্যে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি দেন ডাক্তার জুবাইদুর রহমান। গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান ও আগামীর বাংলাদেশ নিয়ে সেমিনারে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নীতি নির্ধারণী পর্যায়ে নারীরা। এতে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমানও। আমরা দেখলাম নারীরা কিভাবে সেমিনারে উঠে আসে সমাজ, কর্মক্ষেত্র, রাজনৈতিক পথ চলায় নারীদের বৈষম্য, বঞ্চনার কথা। নারীর প্রতিনিধিরা বলেন, নির্বাচন সামনে রেখে যখন নারীর অধিকার নিয়ে কথা বলা উচিত, তখন নারীর অস্বস্তি নিয়ে আলোচনা করতে হচ্ছে। সময় আসলে নারী শক্তি যাতে কোনোভাবেই সামনে না আসে তার জন্য অনেক চেষ্টা চলছে। আমরা জানতে চাই যারা সরকার ফর্ম করবেন তারা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের উপর নির্ভর করবে আমরা কি ধরনের ডিসিশন নেই। সংবিধানে সবার সমান অধিকার দেয়া হলেও নারীকে পেছনে ঠেলে দেওয়ার জন্যই বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার সারা হোসেন। আমরা দেখছি যে ইভেন এই সরাসরি বৈষম্য করা যাবে না, যেটা পরিষ্কার, যেটা 50 বছর আগে অর্জিত যে অধিকার, সেটার উপরে কিন্তু হাত দেওয়া হচ্ছে। সেমিনারে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিজদের এই দায়িত্বটা নিতে হবে ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি। আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে। এদিকে গুলশান লেক পার্কে গুলশান বনানী বাড়িধারা সোসাইটি ক্লাবের নারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও চা চক্রে যোগ দেন ডাক্তার জুবাইদা রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ নজর দেয়া হবে নারী ও শিশুদের স্বাস্থ্য খাতে। আমরা নিশ্চিত করতে চাই বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা, সবেতন 6 মাসের মাতৃত্বকালীন ছুটি, নিরাপত্তা এবং তাদের সুরক্ষা, নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা। মতবিনিময় সভায় নারীদের অগ্রযাত্রায় সকলের সহায়তা চান ডাক্তার জুবাইদা রহমান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের ধর্মঘট 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন শ্রমিকরা। রোববার রাতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ জানায়, জাতীয় নির্বাচন ও রমজানের পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে। বন্দরের কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি ও সাময়িক বরখাস্ত সহ 5টি সমস্যার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি থেকে আবারও কর্মসূচি শুরু হবে বলে জানান শ্রমিক নেতারা। এদিকে আন্দোলনকারী 17 জন শ্রমিক ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি। গতকাল মধ্যরাতে মূলত বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এই ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় এবং তারা বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন রমজানকে সামনে রেখে তারা আগামী 1 সপ্তাহ অর্থাৎ 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই যে অনির্দিষ্টকালের ধর্মঘট, সেই ধর্মঘট তারা স্থগিত ঘোষণা করেন এবং কিছু শর্ত তারা দিয়েছেন। মূলত বন্দরের 5 শ্রমিককে গ্রেফতার, 15 শ্রমিককে বদলি এবং প্রায় 14 জন শ্রমিককে বহিষ্কার সহ বিভিন্ন যে সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষ নিয়েছে সেগুলো যদি এরই মধ্যে তারা সমাধান না করে তাহলে কিন্তু 15 ফেব্রুয়ারি আবার তারা অনির্দিষ্টকালের ধর্মঘট দিবেন, এমন একটা কিন্তু তারা বার্তা দিয়ে রেখেছেন। এবং আমরা সকাল থেকে বন্দরের এই 4 নম্বর গেটে আছে, এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আজকেও সতর্ক অবস্থান দেখছি এবং সকাল 8টা থেকে কিন্তু শ্রমিকরা আমরা দেখেছি যে বন্দরের অভ্যন্তরে প্রবেশ করছে। তবে ট্রাক, কাভার্ড ভ্যান অর্থাৎ কন্টেনার ডেলিভারি কিংবা পণ্য ডেলিভারি যেসব যানবাহন সেগুলোর উপস্থিতি কিন্তু আমরা খুবই কম দেখছি। হয়তো যেহেতু মধ্যরাতে স্থগিতাদেশ করা হয়েছে সে কারণে হয়তো দেখা যাবে যে 9টা 10টার দিকে হয়তো পণ্যবাহী কিংবা যে ট্রাক, কাভার্ড ভ্যানগুলো আছে সেগুলো বন্দরের অভ্যন্তরে প্রবেশ করবে। তবে আপনারা জানেন যে কয়েক দফা যে কর্মবিরতি, সেই কর্মবিরতির পর অনির্দিষ্ট
অনির্দিষ্টকালের ধর্মঘট সেটা বন্দরের যারা শ্রমিকরা আছেন তারা দিয়েছিলেন। মূলত চট্টগ্রাম বন্দরের এনসিটি বেসরকারীকরণের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া বাতিলের দাবিতে তাদের এই কর্মবিরতি স্থগিত হয়। মাঝখানে বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে তারা শুক্র এবং শনিবার 2 দিন কর্মবিরতি স্থগিত করেছিলেন, কিন্তু শনিবার সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না হয় তারা আবারও কর্মবিরতি পালন শুরু করে অনির্দিষ্টকালের জন্য। এবং গতকাল যখন বিডা চেয়ারম্যান ঘোষণা করলো যে অন্তর্বর্তী সরকারের সময়কালে আসলে এনসিটি যে বেসরকারীকরণ প্রক্রিয়া সেটা চুক্তি সেটা সম্ভব নয় এবং সেটা হচ্ছে না, তখন কিন্তু তারা আসলে এই যে কর্মবিরতি সেই কর্মবিরতি স্থগিতের জন্য একটা বৈঠক করেন যারা শ্রমিক নেতারা আছেন এবং সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নেয় যে বন্দর কর্তৃপক্ষকে তারা বিভিন্ন ধরনের শর্ত দেয় এবং এই শর্তগুলো যদি 1 সপ্তাহের মধ্যে তারা সমাধান না দেখে তাহলে কিন্তু 15 ফেব্রুয়ারি থেকে আবারও কর্মবিরতি যাবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। যে কোনো মূল্যে সরকার চট্টগ্রাম বন্দর সচল রাখবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিডার নির্বাহী চেয়ারম্যান কথা জানান। আপনারা বলতে পারেন কিনা এই সরকারের আমলে সাইন হচ্ছে না? আমার মনে হয় এটা ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেনটি নিয়ে বলা যায়, কারণ আর 2টা কার্যদিবস আছে। আউটার রিং করে যে পড়ে আছে ছোলা, ডাল, তেল, 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ড লাইন। যে কেউই হোক পোর্ট চালু রাখার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছু করছে তাহলে তাকে ধরা হবে। নেমেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। সর্বশেষ ডিসেম্বরে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 6.20%, যা চলতি অর্থ বছরের শেষ 6 মাসের হিসাবে সর্বনিম্ন। এমন অবস্থায় আজ নীতি সুদহার অপরিবর্তিত রেখে দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করছে কেন্দ্রীয় ব্যাংক, যাকে ব্যবসার জন্য অশনির সংকেত হিসেবে দেখছেন উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন কেবল মূল্যস্ফীতির দোহাই দিয়ে চড়া সুদহার টেনে নিয়ে যাওয়া অর্থনৈতিক অদূরদর্শিতার শামিল। MS আরেফিনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরে 2% ঘরে ঘুরপাক খাওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকা সরবরাহ কমাতে নীতি সুদহার রাখা হয় 10%। তবে এর সুফল মিলেছে সামান্যই। সংকোচনমূলক এমন নীতির পর মূল্যস্ফীতি 10% থেকে 8% ঘরে নামলেও নিয়মিত ওঠানামার মধ্যেই রয়েছে পাগলা ঘোড়ার হার। 1.5 বছরে একবারও ছোঁয়নি কাঙ্ক্ষিত লক্ষ্য 7% ঘর। ঠিকই নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে। গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো তো সমস্যা আছেই। চিটাং পোর্টে পয়সা বাড়াই দিল, সবাই পয়সা বাড়াচ্ছে, গ্যাসের ট্যারিফ আরও বাড়ছে। এখন এর মাঝে যদি ইন্টারেস্ট রেটটা এত হাই থাকে তাহলে কোন ব্যবসায়ী যায় 14%, 15% যায় ইন্টারেস্ট নিয়ে ব্যবসা করবে? ইট ডাজন্ট মেক সেন্স। এটা হয় না আসলে। করোনার সময়ের চেয়েও কম প্রবৃদ্ধি 6.52% নিয়ে অর্থবছর শুরু করে অক্টোবর পর্যন্ত টানা 4 মাস কমে 6.23% নামে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি। এরপর নভেম্বরে কিছুটা ঘুরে 6.58% দাঁড়ালেও ডিসেম্বরে তা নামে 6.20%। বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি খাতের যে একটা আমরা স্থবিরতা দেখছি, যেটা 22-23% জিডিপির সমপরিমাণে এটা দাঁড়িয়ে আছে, তো মূলধনী বিনিয়োগ যেটা সেটা হচ্ছে না। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটা একটা অশনি সংকেত। এমন বিনিয়োগ বিমুখ পরিস্থিতির মধ্যেও অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। কেবল সুদহারকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একক হাতিয়ার হিসেবে না দেখে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ইনফ্লেশন রেট কিছুটা কমের দিকে নিয়ে আসা সম্ভব হয়েছে, কিন্তু এখনো বাংলাদেশ ব্যাংক যেটা প্রাক্কলন করেছিল সেটা পর্যন্ত আমরা যেতে পারি না। এটা কেবলমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে এটাকে সামাল দেওয়া সম্ভব হবে না। এটা একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে, কিন্তু অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো না থাকলে যে এটা কাজ করে না, এটা তো আমরা তো দেখছি। কঠোর মুদ্রানীতির প্রভাবে ব্যাংক ভেদে ঋণের সুদহার পৌঁছেছে 15 থেকে 16%, যার প্রতিফলন দেখা যাচ্ছে চলতি অর্থ বছরের শেষ 6 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে 1 বছর আগের একই সময়ের তুলনায় কমেছে 16%। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। 3 তলা ভাড়া বাড়িতে এক পাশে আবাসিক পরিবারের বসবাস, অন্য পাশে চলছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। নেই শিক্ষার্থীদের কোনো আবাসিক হল,
ল্যাব ও স্থায়ী ক্যাম্পাস। অথচ স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্ধারণ করা হলেও করা হয়নি অধিগ্রহণ। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। জেলার একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় 2024 সালে ইউজিসির অনুমোদনে শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখনও নিজস্ব ক্যাম্পাস নেই পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। আবাসিক পরিবারের ভাড়া বাড়িতে চলছে পাঠদান। শ্রেণীকক্ষ সংকট, ল্যাবের সুযোগ সুবিধা না থাকার কারণে ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের লেখাপড়ায়। শহরের বিভিন্ন স্থানে 4টি ভবন ভাড়া নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় হতাশ ও ভোগান্তিতে শিক্ষার্থীরা। এদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সদর উপজেলার কদমতলা এলাকায় প্রায় 75 একর জমি অধিগ্রহণের জন্য স্থানীয় প্রশাসন অনুমোদন দিলেও এখনো কাজ শুরু হয়নি। আমরা পাবলিক ভার্সিটির কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না। স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে ল্যাব ফ্যাসিলিটিগুলো আমরা ঠিকভাবে পাই না। এক ব্যাচের ক্লাস হচ্ছে, এখন জায়গা নেই, আরেক ব্যাচকে দরজার সামনে দাঁড়ায় থাকা লাগতেছে। শিগগিরই স্থায়ী ক্যাম্পাস নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। পুরো প্রশাসন আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে। নিজস্ব একাডেমিক ভবন প্লাস আমাদের শিক্ষার্থীদের ছাত্রাবাস, সেটা আমাদের সমাধান হবে। বিশ্ববিদ্যালয়টিতে 300 জন শিক্ষার্থী রয়েছেন আর শিক্ষক আছেন 19 জন। কর্মকর্তা, কর্মচারী ও অফিস সহকারী আছেন 49 জন। সময় সংবাদ, পিরোজপুর। কালের সময় দেশের বাইরের খবর। ওয়াশিংটনের যুদ্ধের হুমকিকে তেহরান ভয় পায় না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কেবল পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত বলে জানান তিনি। এদিকে ওয়াশিংটনকে তেহরানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানালে তবেই সংলাপের পথ খোলা থাকবে। এর মধ্যেই ওমানের মধ্যস্থতায় আগামী সপ্তাহে দুদেশের মধ্যে পরমাণু ইস্যুতে আরেক দফা আলোচনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনায় আগ্রহী তেহরান, তবে সামরিক চাপ মানতে নারাজ। স্থানীয় সময় রোববার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের প্রতি সম্মান দেখাতে হবে। শক্তির ভাষা ইরান মেনে নেবে না, তবে সংলাপের পথ খোলা রাখতে চায় তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনে নেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বলেন, ইরান কেবল পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে দাঁড়াবে না বলেও স্পষ্ট করেন তিনি। আরাগচির দাবি, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তির ইরানের সক্ষমতা নির্ধারণ করার অধিকার নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশকে ঘিরে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার আব্দুল রহিম মুসাভি। তার বক্তব্য, ইরানের ওপর হামলা হলে পুরো অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়বে, যার দায় বহন করতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। একই সঙ্গে তিনি বলেন, ইরান আঞ্চলিক যুদ্ধ চায় না, যদিও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত তারা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইরানের নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় রোববার নার্গিসকে ওই কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তার এক আইনজীবী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান। আইনজীবী জানান, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দেশ ত্যাগে 2 বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ওই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মদীকে আরও 1.5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 2 বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোশ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। অস্ত্র ত্যাগ না করার পাশাপাশি গাজায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির রাজনৈতিক নেতা খালেদ মিশাল বলেন, উপত্যকায় বিদেশি শাসন মানা হবে না। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 3 ফিলিস্তিনি হতাহত হয়েছেন।
2 দিন বন্ধ রাখার পর রোববার আবারও খুলে দেওয়া হয়েছে রাফাহ সীমান্ত। জাতিসংঘের তথ্য অনুযায়ী সীমান্ত খোলার প্রথম 4 দিনে মাত্র 36 জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনি এবং 62 জন সঙ্গী মিশরে যেতে পেরেছেন। স্থানীয় সময় রোববার আবারও ইসরায়েলি সেনাদের হামলার শিকার হন নিরীহ ফিলিস্তিনিরা। উপত্যকার বেইত লাহিয়ায় হামলা চালায় দখলদাররা, এতে হতাহতের ঘটনা ঘটে। এদিকে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় রোববার দুপুরের পর রাফা ক্রসিং দিয়ে সীমিত আকারে ফিলিস্তিনিদের যাতায়াত শুরু হয়। 2024 সালের মে মাসে ইসরায়েল দখলের পর প্রায় বন্ধ থাকা এই ক্রসিংটি যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে সম্প্রতি খোলা হয়। তবে পুনরায় চালু নিয়ে বিভ্রান্তিতে শুক্র ও শনিবার এটি বন্ধ ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী খোলার প্রথম 4 দিনে মাত্র 36 জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনি এবং 62 জন সঙ্গী মিশরে যেতে পেরেছেন। একই দিন হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং গাজায় কোনো বিদেশি হস্তক্ষেপও মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির রাজনৈতিক নেতা খালিদ মেশাল। দোহায় এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দখলদারিত্বের অধীনে থাকা জনগণের জন্য প্রতিরোধ হলো তাদের অধিকার, যা তারা গর্বের সঙ্গে ধারণ করে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এবারে খেলার খবর। দেশের অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গন নিয়ে পরিকল্পনা নেই কোনো সরকারেরই, যার ফলাফল এই বেহাল দশা। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এক উন্মুক্ত আলোচনার সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ আসনের বিএনপির প্রার্থীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে গাজীপুরের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। নেই খেলাধুলার মাঠ, নেই পরিবেশ, গাজীপুরের ক্রীড়াঙ্গনের এমন অব্যবস্থাপনা দীর্ঘদিনের। গাজীপুরের এসব সমস্যা সমাধানে এবার সরব ভূমিকায় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এক উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন দেশের জনপ্রিয় সাবেক এই ক্রিকেটার। এ সময় গাজীপুরের ক্রীড়াঙ্গনের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরা হয় তার সামনে। পরে সাংবাদিকদের বলেন, দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজাতে হলে প্রয়োজন খেলাধুলাপ্রেমী দায়িত্বশীল ব্যক্তির, সেই সঙ্গে প্রয়োজন দেশের প্রতিটি স্কুল কলেজে প্রতিযোগিতাপূর্ণ খেলা আয়োজন করা। এই ইভেন্টের মাধ্যমে আপনারা নিজেরা অনেক নতুন নতুন জিনিস জানছেন যে আসলে কি সমস্যা হচ্ছে না। আর যেটা আমি ওর সময় আজকে ইভেন্টেও বললাম যে রনি ভাই একজন আমার ফ্রেন্ড, বড় ভাই, ওনার সাথে আমার সম্পর্ক অনেক বছর ধরে। তো যেহেতু উনি গাজীপুরে আছেন, গাজীপুরেরই সন্তান, তো এই দায়িত্বটা ওনার নিতে হবে। যখন ডাক্তার, ব্যবসায়ী, স্টুডেন্ট সবাই যখন আমরা স্পোর্টস পছন্দ করি, স্পোর্টস নিয়ে আমাদের একটা আলোচনা হয় সব জায়গায়, কেন না আমরা স্পোর্টসের লোকজনকে নিয়ে বসি? এই জিনিসটা কিন্তু আমাদের দেশে নাই। এই সিস্টেমটাই কিন্তু আমি তৈরি করার চেষ্টা করছি। রনি ভাই আজকে এটা ফিল করছে গাজীপুরে এটা দরকার দেখে আজকে আমাকে ইনভাইট করে গাজীপুরে এটা হয়েছে। আমি আশা করব আরও ভবিষ্যতে অন্য বাংলাদেশের অন্য জায়গায় যারা ওই দায়িত্বে আছেন তারা যদি এই জিনিসটা ফিল করে যে স্পোর্টসম্যানদের কথা শোনাটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। অনুষ্ঠানের আয়োজক গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আলোচনা শেষে নির্বাচিত হলে ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে গাজীপুরের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কথা জানান বিএনপির এই প্রার্থী। আনফরচুনেটলি গাজীপুরে আমাদের একজন ক্রীড়ামন্ত্রী ছিলেন, কিন্তু তারপরে গত 17 বছরে এই গাজীপুরের দুরবস্থা। এর আগে গাজীপুর থেকে কিন্তু ন্যাশনাল লেভেলে অনেক প্লেয়ার আমাদের বের হয়েছে ফুটবলে এবং অন্যান্য স্পোর্টসে, বাট গত 17-18 বছরে কিন্তু তেমন কোনো প্লেয়ার আমরা দেখছি না যে জাতীয় লেভেলে যাচ্ছে, খেলছে। তো এটাকে ডেভেলপ করার জন্যই কিন্তু আজকে এই উদ্যোগ আমরা নিয়েছি। আয়োজন শেষে জেলার ক্ষুদে শিক্ষার্থী ও খেলোয়াড়দের সঙ্গে কিছুটা সময় পার করেন তামিম ইকবাল। এই জিনিসগুলো আপনি দেখতে হবে যদি এটা নিয়ে। সময় সংবাদ, গাজীপুর। পরিচালক এম নাজমুল ইসলামকে শাসনের ইস্যুতে মুখ খুললেন বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদ। আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি তার। এ ধরনের বিতর্কিত খবর প্রচার না করার অনুরোধ করেছেন তিনি। এছাড়া ঘরোয়া লিগ ঠিকভাবে চালানোর জন্য বয়কট করা ক্লাবগুলোকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন বিসিবি সহ সভাপতি। ছবিতে ভালো করে খেয়াল করেন, আমি মনে হয় আমার আঙ্গুলটা এটা আমার আঙ্গুল না,
এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। একটা ছবি আর তাতেই ক্রিকেট পাড়ায় তোলপাড়। ভাইরাল হওয়া সেই ছবি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। কেউ বলছেন এক কর্মকর্তা আরেকজনকে দিয়েছেন হুমকি, বিসিবিতে ভাঙন। এবার আলোচিত দুই পরিচালককে দেখা গেল একসঙ্গে, লম্বা সময় মাতেন খোঁজ গল্পে। ফারুক আহমেদ ও এম নাজমুল ইসলাম এদিন হাজির হন পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ফাইনালে। সেই আনুষ্ঠানিকতা শেষে মুখোমুখি হন গণমাধ্যমের, জানান সেই ছবির রহস্য। ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে। ছবিটাতে রংপুর গার্ডেন যে আমরা দেখে এসেছি ওটা নিয়ে আলোচনা করছিলাম। সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে দুইজন মানুষ, এটা কিভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে। আর ছবিটিতে কোনো কারণে কোনো পর্যায়ে যদি হয়ে থাকে, কারণ আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না, হাত চলতে থাকে। সো ওইটা যদি হয়েও থাকে, আমার মনে হয় এটা খুব সম্ভবত এটা বানানো একটা ছবি। তবে প্রশ্ন, ছবিটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি হয়, তাহলে এত কেন চিন্তা বিসিবির? তড়িঘড়ি করে কেনই বা সতর্কবার্তা পাঠানো হলো সেই ফটোগ্রাফারকে? তাও আবার বিসিবির অফিসিয়াল মেইল নয়, পাঠানো হয়েছে এক কর্মকর্তার ব্যক্তিগত ইমেইল থেকে। কারণ জানতে চাওয়া হয় ফারুক আহমেদের কাছে। যে ওয়ানটা করা হয়েছে এটাও আসলে আমি খুব বেশি জানি না। এটা আমার মনে হয় আপনার ডিসিপ্লিনের এখান থেকে ওয়ান করা হয়েছে। যদি এরকম কোনো ছবি তুলে থাকে, প্রাইভেসি যদি কিছু করে, এটা নিয়ে কোনো আসলে উনি যদি এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে, এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত। এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা এরকম করে ব্যক্তিগত ইমেল থেকে না করলেই ভালো, এটা আসলে বোর্ড থেকে করলে ভালো হয়। বাট অনেক সময় তাড়াহুড়া করে করলে অনেক জিনিসটা এরকম। ক্লাবগুলোর লিগ বয়কটের কারণেই এই সিসিডিএম চ্যালেঞ্জ কাপ আয়োজন করে বিসিবি। তবে এটা পার করলেও সামনের প্রিমিয়ার লিগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ নিয়েও জটিলতা চরমে। আবারও ক্লাবগুলোর কাছে অনুরোধ বিসিবির। প্রতিবাদের ভাষায় খেলা বন্ধ করে কখনোই হতে পারে না। আমি মনে করি যে খেলাটা মাঠে থাকতে হবে, তারপর আপনি যা করার যেটা করেন। কেননা যেই সিজনটা চলে যাবে ওই সিজনটা ফেরত পাবেন আপনি। আজকে সময়টা চলে যাচ্ছে, এটা আপনি ফেরত পাবেন না। আমি আশা করব যে এই টিমগুলো আছে তারা নেক্সট যেই টুর্নামেন্টগুলো বা লিগগুলো ক্রিকেট বোর্ডের আন্ডারে অনুষ্ঠিত হবে, সিসিডিএম এর আন্ডারে, এগুলো যাতে অংশগ্রহণ করে। এদিকে এই আলোচনার মাঝেই হুট করে পাকিস্তান সফরে যান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির ডাকি সেদেশে বোর্ড সভাপতির যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সহসভাপতি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবারে নির্বাচন হবে দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। আজ ঢাকায় 8টি পথসভা বিএনপি চেয়ারম্যানের। মজলুম একটি দল 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে, আর ফ্যাসিবাদ দেখতে চায় না জনগণ। নির্বাচনী জনসভায় জামাত আমির সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠনের ঘোষণা। এবং নির্বাচন সামনে রেখে ইচ্ছামতো গাড়ি রিকুইজিশন পুলিশের। মালিককে না জানিয়ে স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ, আইন মেনেই করার দাবি। ঠিক হয়নি ক্ষতিপূরণের অঙ্ক। এ ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।